নমস্কার। Sugar, sugar, you are my candy girl, and you got me wanting. When I kissed you, girl, I saw your kiss coming. I saw your kiss coming. I say, boy, you see this over me. You see this over me. আপনার করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নতুন গতি পত্রিকার সম্পাদক মাননীয় ইমদাদুল হক নূর মহাশয়। আচ্ছা, আমরা ওনাকে 5 মিনিট প্রতিষ্ঠান করছি। বাচ্চারা তো ফুলি, তারা আস্তে আস্তে ফুটে ওঠে, তাই আমার খুব আনন্দ হচ্ছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা খুবই জরুরি। পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর আগে থেকেই বাচ্চাদের শিক্ষাদান, গুরুগৃহে শিক্ষাদান পরবর্তীকালে নানানভাবে তার পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের ধারা পৃথিবীতে এখন চলছে। স্কুল নির্মাণ, নানান ধরনের স্কুল নির্মাণ এবং সেই স্কুলের মাধ্যমে ছেলেদেরকে শিক্ষিত করে তোলা, জ্ঞানবান করে তোলা, যার যা প্রতিভা, যে যে ক্ষেত্রে খ্যাতিমান হতে চায় তাকে সেই জায়গাতেই প্রতিষ্ঠান করানো। কারো কমার্সে উদ্যোগ, কারো ইতিহাসে নিষ্ঠা, কারো বিজ্ঞানে নিষ্ঠা, তো তাকে সেই মতো নানান ফ্যাকাল্টি আজকে তৈরি হয়েছে। নানান ফ্যাকাল্টিতে মানুষ এগিয়ে যাচ্ছে। আমাদের মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী, যার কোনো ফর্মাল এডুকেশন ছিল না। তিনি কোনোদিন কোনো স্কুলে পড়েননি, কিন্তু তার যোগ্যতাকে, তার শিক্ষাগত মানকে আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু অনুভব করেছিলেন যে তাকে দিয়ে শিক্ষামন্ত্রী করা যায়। তিনি শিক্ষামন্ত্রী হয়েছিলেন
জীবনে যে কোনোদিন স্কুলে যায়নি। তারপরের থেকে বড় কথা হলো এই যে আজকে আইআইটি দেখছেন, তিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রথম। তার মাথায় এসেছিল যে পৃথিবী বদলাচ্ছে, আইটি সেক্টর তৈরি করতে হবে ভারতবর্ষের মহাদেশে। তখন তিনি আইটি শুরু করলেন। তারপরে একটি গৌরবের কথা আছে, সেটা হলো এই, তিনি বাংলার মানুষ, বালিঙ্গজদের বাড়ি। তিনি প্রথম আইআইটি স্থাপন করলেন এই বাংলায়। তো প্রতিভা এমন একটা জিনিস, কখন কার মধ্য থেকে প্রকাশিত হবে কেউ জানে না। যেমন আমাদের রবীন্দ্রনাথ জমিদারের ছেলে, কবিতা লিখে সারা জীবন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি শ্রমের দিকে এগোলেন। তিনি বললেন শুধু লেখাপড়া, আমি কবিতা লিখলে হবে না, আমার যে জনগণ, যেখান থেকে আমি উঠে এসেছি, সেই মানুষের কল্যাণ সাধনে আমাকে কাজে এগোতে হবে। তার পিতার অনুসরণ করে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করলেন, এবং শুধু প্রতিষ্ঠা করেননি, তিনি গোটা পৃথিবীর দেশে দেশে ঘুরে প্রত্যেককে বললেন, জাপানিকে বললেন তোমরা এখানে পড়তে আসো, জার্মানিকে বললেন তোমরা এখানে পড়তে এসো, পারস্যে গিয়ে মুসলিম বাদশাকে বললেন আপনি এখানে টাকা দিন, আমি পার্সি বিভাগ খুলবো। সেখানে পার্সি দিয়েছিলেন। তারপরে তিনি ভারতবর্ষের যে প্রাচীন প্রথা গুরুগৃহ, সেই আশ্রমিক কায়দায় গাছতলায় শিক্ষা হতো, গাছতলায় পঠন পাঠন হতো। আজকে এখানে বিশাল বিশাল বিল্ডিং, শান্তিনিকেতনে কিছুদিন আগে পর্যন্ত বড় বিল্ডিং ছিল না। আসো গাছতলায় ক্লাস নিত, রবীন্দ্রনাথরা শুরু করলেন। আরেকটি কথা বলি রবীন্দ্রনাথ সম্পর্কে, সেটা খুবই জরুরি আমাদের জানার জন্যে, ছাত্রদেরও বেশি করে জানা দরকার। রবীন্দ্রনাথ এত বড় প্রতিভা যে সারা জীবনে এমন কোনো চিঠি নেই যার তিনি তাড়াতাড়ি বলতেই হবে, বলে গেলাম। তো তিনি সারা জীবনে এমন একটা রেকর্ড নেই যে সারা জীবনে তিনি কোনো চিঠির উত্তর দেননি। আরেকটি বড় খবর আছে, সেটা আমরা জানি না। আমরা একটু বয়স হলে আমরা আয়েশ করি, রবিবারে খেয়ে দিয়ে দিবানিদ্রা দিই। রবীন্দ্রনাথ সারা জীবনে কোনদিন দিবানিদ্রা দেননি। এতটাই পরিশ্রমী ছিলেন, তাই তিনি আজকে বিশ্বে মহান হয়েছেন। তো আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছে, এখানে শিক্ষক শিক্ষিকারা এখানে সবাইকে একসঙ্গে মানুষ করছেন। আরেকটি কথা আমার মনে হলো, রবীন্দ্রনাথের সেই কথা, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষের এই বিবিধ মিলনের মহান যে বার্তা আজকের এই স্টেজ থেকে দিকে দিকে ছড়িয়ে পড়ছে। এই স্কুল বিকশিত হোক, যে স্কুল যারা করেছেন তাদের মহান উদ্দেশ্যকে আমি সালাম করি, শ্রদ্ধা করি, প্রণেশ করি। কারণ এটি একটি মহৎ কাজ। শিক্ষা ছাড়া তোমার কোনো কাজেই এগোনো যায় না। লেখাপড়া থাকলে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে যে কোনো কাজ করে মানুষ তার উন্নয়ন করতে পারে, তার জীবনের উন্নয়ন করতে পারে, আর্থিক উন্নতি করতে পারে, মানসিকতার উন্নতি করতে পারে। প্রত্যেক দিন সে নিজেকে উন্নত জায়গায় পৌঁছে যেতে পারে। কারণ পাঠ থেকে সে শিক্ষা নিতে পারবে, ছড়িয়ে পড়তে পারবে। কোরআন শরীফে একটি কথা আছে, তোমরা পৃথিবীটা ঘোরো এবং দেখো। তো আজকে আমি আরেকটি কথা বলি, এইটা বলি আমি শেষ করে দেব। ইংরেজি জানলে গোটা পৃথিবীটা ঘোরা যায়, আর ভারতবর্ষে হিন্দি এবং ইংরেজি জানলে গোটা ভারতবর্ষটা ঘোরা যায়, আর ইংরেজি জানলে গোটা পৃথিবীটা ঘোরা যায়, এবং কোথাও তার বাধা সৃষ্টি হবে না। এই পরিস্থিতি আজকে চলছে। আজকে ন্যাশনাল একাডেমি সেই ইংরেজি মাধ্যমে লেখাপড়া শেখাচ্ছে, এটাকে আমি সাধুবাদ জানিয়ে এবং এর সম্পাদক রহমতুল্লাহ সাহেবকে এবং তাদের সঙ্গী সাথী সকলকে আমার সালাম জানিয়ে এবং নমস্কার এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। প্রতিষ্ঠানের যিনি আলো দেখিয়েছেন, একটা সময় আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম, এবং তারপর উনি আমাকে পথ দেখাতে আমরা সেই পথের দিশারি হয়ে এগিয়ে গিয়েছি। তারপরে আমাদের এই স্কুলের এখন বরণ করে নিচ্ছেন রহমতে আলমের মিশন। একটু জোরে হাততালি।
skies of the hills and plain fly as thick as the driving rain. And ever again in the wink of an eye, painted station whistle by. Here is a child who clambers and scrambles all by himself and gathering brambles. Here is a tramp who stands and gazes. All there is a green for stringing the dresses. Here is a cauldron away in the road for lumping along with man and load. Here is a mill and there is a river, each a glimpse and gone forever. Thank you. সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংশয়, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারণ, কিছু আপাত মস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ। স্তাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী সরল সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠেছে মোহর মোহর, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াও। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? নমস্কার। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়া পড়া আর পড়া। এই ছেলেটা এদিকে আয়, ওপর দিকে তাকা, ওই দেখ ওই রঙিন ঘুড়ি উড়ছে একা একা। ছেলে বলল, উপরে নয়, দৃষ্টি আমার নিচে, রঙিন ঘুড়ি মিথ্যে এখন, ছুটছি পড়ার পিছে। বই পড়লে নম্বর পাই 100, 200, 500, আকাশে তাই মন বসে না, মেঘেরা উপহাস্য। সময় আমি খরচ করি, অনেক হিসেব করি, রঙিন ঘুড়ি সাধ্য কি তাই আমার পিছু ধরে? আমার মনে রং ধরে না, আমি যে ছন্ন ছাড়া, আমি চাই শুধু নম্বর পেতে, পড়া পড়া আর পড়া। নমস্কার। সৌরভ বাবু, সুজাউদ্দিন শেখ যেখানে থাকো, সুজাউদ্দিন শেখ যেখানে থাকো, একটু মঞ্চের পাশে আসতে হবে। King and queen ruled over a distant land. One winter day, the queen was doing little work while looking through the window. When a bird flew by, distracting the queen, and she pricked her finger. A single drop of blood fell on the snow outside her window. As she looked at the blood on the snow, she said, He has white as snow, he has
girl who had skin as white as snow, lips red as blood and hair black as ebony. They named her, but sadly the queen died. Soon after, the king married a new woman who was beautiful but proud and cruel. She had studied dark magic and owned a magic mirror, of which she would daily ask, this pleased the queen. She knew that her magical mirror could speak only truth. One morning the queen asked, Mirror, mirror on the wall, who in this land is the most beautiful of them all? You, my queen, are the most beautiful in this school, but Snow White is even more beautiful than you. the queen was angry and ordered her huntsman to take Snow White into the woods to be killed. Go to the forest, save the girl and kill her, and as a proof, break the heart. Ha 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 ha. Yes, my queen. I wish as you said. The poor huntsman took Snow White into the forest, but couldn't kill her. Come on, I cannot do this. You have to declare. Go, run, run. Thank you, good man. I will always be grateful for what you have done. Then the huntsman killed a deer and took his heart to the queen. आगे यदि मोटर आगे पीछे मोटर खुल जाएगा কি হয় দেখা Yes, my queen. হলি Yes, বলে my queen. I am you told me. Yes or no? সাদা তো নটা Ha ha ha, no, I am the most beautiful of them all. Meanwhile, Snow White was at the forest. Oh, I am all alone in the great forest. I don't know what to do. Then she began to run, and just as evening was about to fall, she saw a little house and went inside. Oh, this house is so beautiful. Everything is so small and clean. The table was set, and there was food on the plates. I am so hungry. I will eat a few vegetables and a little bread. Son, eat little bread. And son, eat little cup. I will drink of milk. Since she was so tired, she lay down on one of the little beds and fell fast asleep. After dark, the owners of the house returned home. They were the 7 dwarfs who mined for gold in the mountain. As soon as they arrived home, they saw that someone has been there. Who has been eating with my boss? Who has been
Catch it, catch it, The catch it. fairy dwarfs all came running out, and they cried out with amazement. Oh, heavens! This child is so beautiful. They did not wake her up, but let her continue to sleep in the bed. Next morning, Snow White woke up, and when she saw the seven dwarfs, she was frightened. Oh, no! Don't be afraid of us. What is your name? My name is Snow White. How did you find my stepmother tried to kill me. Then the huntsman let me free. That's how I had to run the entire day through the forest. Finally, I got to your house. The dwarfs spoke with each other for a while, and then said, If you will keep the house for us and cook, make us what you will need, and keep everything clean and orderly. Now you can do that. You shall everything that you want. so Snow White lived happily with the dwarfs. Every morning they went into the mountains looking for gold, and in the evening, when they came back home, Snow White had their meal ready and their house clean. Meanwhile, at the palace, she went into her most secret room and she made a poisoned apple. From the outside, the apple was beautiful and shiny, but anyone who might eat a little piece of it would die. She traveled to the dwarf's house and knocked on the door. Snow White put her head out of the window and said, I must not let anyone in. Just one of the children. No, I cannot accept anything from strangers. Are you afraid of poison? Look, I will cut the apple in two. You eat half and I will eat the other half. but only one half of the apple was poisoned. Well, alright, I see that you are also eating part of it. So, give me the other half. She barely had a bite in her mouth when she fell to the ground dead. White as the snow, red as gold, black as ebony. Wood, that God shall never awaken you. Goodbye, Snow White. That's my love. Back at home,
readers. Mirror, mirror on the wall. Who in this land is the most beautiful of all? You, my queen, are the most beautiful of all. When the dwarfs came home that evening, they found Snow White lying on the ground. They lifted her up and looked at her for a long time, but nothing helped. She was dead. They laid her on a bed of straw, and all 7 dwarfs sat next to her and cried for 3 days. They were going to bury her, but she still looked as fresh as a living person and still had her beautiful red cheeks. We cannot find here in the record. Let's make a last copy so we can see it from the wall. We have to place the coffin outside on the mountain and one of us always keep watch over her. One day, a prince entered this woods. He saw the coffin on the mountain with beautiful Snow White in it. Let me have the coffin. I will give you anything you want for it. Let me have the coffin. I will give you anything you want for it. We will not take for our God in the world. Then give it to me. I cannot live without being able to have. The good dwarfs felt sorry for him and gave him the coffin. The prince had his servants carry the coffin away on their shoulders. But then it happened that one of them stumbled on some brush. Be careful. What is your step? I will never forgive you anything you want for now. Be careful. What is your step? I will never forgive if something happens to her. But this dislodged from Snow White's throat the piece of poison apple. She opened her eyes and
her coffin, sat up and was alive again. You are with me. You are with me. You are with me. I love you. Come with me to my father's castle. At that moment, Snow White fell in love with him. Their wedding was planned with great splendor and majesty. Snow White's sweet stepmother was invited to the wedding, but before leaving her castle, she asked her mirror, Mirror on the wall. Who in this land is the most beautiful of them all? You, my queen, are the most beautiful. It is true. But your queen is the most beautiful. Beyond the mountain. How this land is more beautiful than you. I have to see that for myself. when she arrived at the wedding, she saw Snow White. And no one saw the evil queen again. And Snow White and the prince lived happily ever after. Now I will introduce our students. Snow White, Aspa Sadia. State Mom, Hawa Anjum. King, Ishan Ali Mandol. Queen, Ishrat Binte. Mirror, Shuma Haldar. Dwarf 1, Azim Khan. Dwarf 2, Fayaz Yasir Khan. Dwarf 3, Zebaun Nisa. Dwarf 4, Nafisa Khatun. Dwarf 5, Rifat Aftab. Dwarf 6, Masood Rehan. Dwarf 7, Babar Ali. Huntsman, Alaiman Lashkar. Prince, Sababul Ghazi. Door, Sakil Ghazi and Miraj Khan. Coffin, Farhan Shikar and Mehdi Hassan. Guards, Zahiruddin, Samiun, Asfaq and Tirthodip. Your Honor, একটু জোরে হাত তুলবেন। স্যার, অন বিহাফ অফ এনআর ন্যাশনাল একাডেমি আমরা চাই একটু আপনি কিছু বলুন, দু একটা কথা। মশাই, অতিথি বৃন্দগণ, আমাদের এনআর স্কুল একাডেমি কর্তৃপক্ষ সবাইকে নমস্কার জানিয়ে কয়েকটা কথা আমি বলতে চাইছি। গত বছর ইনাগ্রাল ফাংশনে আমি এখানে এসেছিলাম। প্রথমবার এই এলাকাতে একটা ন্যাশনাল একাডেমি স্কুলটা খুলেছেন বলে আমি খুশি হলাম।
আজকে আমি এই মঞ্চে এসে কিছুক্ষণ আগে আমি এসেছিলাম, কেননা আমার আজকে শনি কালকে রবিবার আমাদের ধর্মীয় অনুষ্ঠানটা হবে, অনুষ্ঠানটা শেষ করতে আজ এসেছে বলে আমি আসতে একটু দেরি হয়ে গেছে। কিছুক্ষণ আমি এই অনুষ্ঠানটা আমি দেখলাম। অনুষ্ঠানের মধ্যে আমরা অনেকজন এনজয় করেছে, হাততালি দিয়েছে, কেননা আমাদের ছেলে মেয়েরা এই অনুষ্ঠানটা করেছে, আপনাদের নিজের ছেলে মেয়েরা। তাদের মধ্যে একটা গুণটা আপনারা দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন। এত কয়েক দিনের মধ্যে, নাহলে এক মাস মধ্যে ইংলিশটা কতটুকু ওরা মুখস্থ করতে পেরেছে, মুখস্থ করে আমাদের সামনে এত লোকেদের সামনে অভিনয় করে ওরা দেখিয়েছে। আবার আমরা দেখলাম মজাটা ছিল, যেখানে মাইক নড়ছে সেখানে ওরা মুখ দিয়ে ওরা এদিকে ওদিকে কথা বলছে। আর মিররে যা অ্যাক্টিং করেছে, ও মাইকটা মুখে লেগেছে, তার সত্ত্বেও একটা আমি অ্যাপ্রিসিয়েট করছি ওই ছেলেকে, ওই কথাটা যা বলতো ভুলে যায়নি, সঠিকভাবে কথা বলেছে। কথা বলার পরে ওই রোলটা যা করার কথা সেটা করে সরে গেছে। এদিকে থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা স্কুলে এই পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাবে, এই দায়িত্বটা ওরা পালন করে প্রথম। তারপরে যখন পড়াশোনার ক্ষেত্রে মন থাকলে, তাহলে মন থাকতে হবে, মন থাকলে অন্য বদমাশ থেকে তাদের বুদ্ধি যাবে না। সেই জন্য যারা লেখাপড়া শিখে ওরা একটা ডিসিপ্লিন শিখে, সেই ডিসিপ্লিন আমাদের সমাজে খুবই দরকার আছে, যে কোনো সমাজ হোক। সেই লেখাপড়া নেই বলে আমরা কাকে সম্মান করতে হবে, সত্যি কথাটা কিভাবে বলতে হবে, আমরা অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না, এই মনে এই সিদ্ধান্তে আমরা আসি। সেই ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি কিভাবে কথা বলতে হবে এটা জানতে হবে। আমি এমএ পাস করেছি, বিই পাস করেছি বলে বড় বড় সার্টিফিকেট রাখলে ওটা আসল শিক্ষা বলে আমরা মনে করি না। কেন এই আমাদের ভারতবর্ষে আমাদের খ্রিস্টিয়ান শিক্ষা, ক্যাথলিক শিক্ষা, ক্যাথলিক কলেজ, ক্যাথলিক স্কুলে তারা যায়, প্রথমে আমরা শিখাই ডিসিপ্লিন, কিভাবে কর্তৃপক্ষে কথা বলতে হবে, কিভাবে বাচ্চারা, কিভাবে ওদের রোলটা কি কাজটা করতে হবে, বড়দেরকে কিভাবে সম্মান করতে হবে, এইটা হচ্ছে প্রথম শিক্ষা। সেই শিক্ষা পেলে নিশ্চয়ই সেই ছেলে দিব্যি পড়াশোনা করতে পারে। সেই জন্য আজকে বিশেষ দিনে এটা ফার্স্ট ইয়ারে, প্রথম বছরে এই অ্যানুয়াল ডে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। গার্জেন, বিশেষভাবে গার্জেনদেরকে আমি স্মরণ করে দিচ্ছি, আপনার ছেলে কি করছে এই নজর রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। সেই নজরটা যখন রাখবেন আপনার ছেলে মেয়ে কি করছে, কিন্তু শুধু আমরা একটা ইংলিশ স্কুলে দিয়েছে, সেখানে ওরা দিদিমণিরা আছে, মাস্টারমশাই আছে, ওরা এসে সব দেখে নেবে, আমার ছেলেকে একটা শিক্ষিত ছেলে করে দিবে, ভালো ডিসিপ্লিন করা ছেলে করে দিবে, সেই আশা করাটা ঠিক নয়। আমাদের বাবা মা হয়ে আমাদের রেসপন্সিবিলিটি কিছু আছে। যখন আমি বাবা হয়ে আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্বটা যখন আমি পালন করব, সেই সময় আমার কাছ থেকে আমার সন্তান শিখবে আমার দায়িত্বটা কিভাবে পালন করতে হবে। সেই জন্য যখন দায়িত্বটা পালন করিনি বলে ওরা কি করে বাড়ির কাজ করবে না, ঠিক আছে যাই দিদিমণি কি বলবে একটু বকবে, মাথা নত করে আমরা চলে আসবো, সেইটাই। এই শিক্ষাটা, প্রথম শিক্ষাটা আসছে আমাদের পরিবারের মধ্যে, আমাদের বাড়ির মধ্যে, বিশেষভাবে বাবা মার কাছ থেকে এই দায়িত্বটা, রেসপন্সিবিলিটিটা আসে। বাবা মার নিজের দায়িত্বটা পালন করবে, তাদের কাজকর্মটা সঠিকভাবে করবে, নিশ্চয়ই তার সন্তানটা সঠিকভাবে করবে। সেই জন্য আমরা কিভাবে সেই বাচ্চাকে তৈরি করছে সেটা দেখতে হবে। আমার প্রিয়জনেরা, আসুন
আজকে এই অনুষ্ঠানে আমরা যোগদান করছি। আমার ছেলে বই এরকমে অভিনয় করতে হবে, আমার ছেলে বই এরকমই ইংলিশ কথা বলতে হবে, সব গার্জেনদের আশা থাকবে, মনে থাকবে। কিন্তু আমরা তার আগে এই স্কুলে ভর্তি করলে সব ঠিক হয়ে যাবে সেই আশা রাখবে না। নিজেরা নিজের দায়িত্বটা পালন করবেন। নিশ্চয়ই আপনার ছেলে ভালোভাবে লেখাপড়া শিখবে, জীবনে উন্নতি পথে থাকবে, তাদের জীবন উজ্জ্বল হয়ে উঠবে বলে এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। সেকেন্ড, মাইসিয়া মালিয়া থার্ড, আনিক ঘোষ ও মধুরিমা বসু। তোমাদেরকে আমরা মঞ্চের বাম দিকে আসার জন্য অনুরোধ করছি। যাদের নাম ঘোষণা করলাম, মেরিট কাম স্কলারশিপ পরীক্ষায় যারা 1 থেকে 5 র্যাঙ্ক করেছে, তাদেরকে মঞ্চের বাম দিকে আসার জন্য অনুরোধ করছি। Thank you, Father, for your gracious advice. Thank you. On behalf of Inner National Academy Annual Social 2018, একটু জোরে হাততালি হবে। স্যার, আমরা চাই অন বিহাফ অফ ইনার ন্যাশনাল একাডেমি আপনি কিছু একটু বলুন। জীবনের সুপিরিয়র অফিসার শ্রী দেবাদিত্য চক্রবর্তী মহাশয় এবং ফাদার এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং উপস্থিত ভদ্রমণ্ডলী এবং ছেলেমেয়েরা, গত বছর 22শে জানুয়ারি আমি উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম। তারপরে 1 বছর পরে আবার এই অনুষ্ঠানে এসে দেখলাম যথেষ্ট পরিবর্তন হয়েছে। পরিকাঠামোতে কিছু পরিবর্তন সামান্য হয়েছে, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে ছেলেমেয়েদের আচার আচরণে, পড়াশোনাতে, তাদের বিভিন্ন রকম আবৃত্তি নাটকের ভূমিকাতে আমি দেখছি বিরাট পরিবর্তন। তারা সাবলীলভাবে যেভাবে পরিবেশন করেছে তাতে সবাই খুব খুশি, বিশেষ করে বাবা মা তো বটেই এবং আমরা সবাই খুব খুশি। এত কম বয়সে ইংরেজি এবং বাংলা দুটো ভাষা সহজভাবে কোনো রকমের ভয় না রেখে, কোনো রকম ভীতি না রেখে স্টেজের মধ্যে পরিবেশন করা খুবই কঠিন। তো তারা ভালোভাবে সম্পন্ন করেছে, এটা দেখে আমরা খুবই আনন্দিত। এই ছোটবেলায় বিশেষ করে নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত যে পড়াশোনা হয়, এতে মা বাবার ভূমিকা খুব বড়। যেমন শিক্ষক শিক্ষিকারা, বিশেষ করে এখানে শিক্ষিকা ম্যাডামরা আছেন, তারা যেমন এই ছেলে মেয়েদের মানুষ করে তুলেছেন, তেমনি মায়েদের ভূমিকা খুব বড় এখানে। এবং মায়েরা চেষ্টা করবেন ছেলে মেয়ে যাতে আদর্শ মানুষ হয়ে ওঠে। নাম্বার সবাই পেতে পারে না, কারণ অনেক মনীষী আছেন যারা কম বয়সে পড়াশোনাতে ভালো ছিলেন। আইনস্টাইন, রবীন্দ্রনাথ, থমাস আলভা এডিসন, শেক্সপিয়ার, এরকম অনেক মনীষী আছেন যারা ছোটবেলায় পড়াশোনা করেননি। কেউ স্কুল ছুটছিলেন, কেউ কলেজ ছুটছিলেন, কিন্তু তারা পরে নাম করা সাহিত্যিক, বিজ্ঞানী হয়েছেন। তাই আমি বলবো যে বিশেষ করে মায়েদের বলবো যে আপনারা কেবল নম্বরের পিছনে ছুটবেন না। অনেক মা বলেন যে খোকা বা খুকি তুমি কত নম্বর পেয়েছো, কেউ যদি বলে আমি 80, কেউ যদি বলে 80 পেয়েছি, তখন হয়তো একটু অখুশি হন যে না আরও ওটা বাড়াতে হবে, 90 পেতে হবে। 90 পেলে তখন চেষ্টা করেন যে ওটা 95 পেতে হবে, 95 হলে ওটা 100 পেতে হবে। এই যে প্রতিযোগিতা, এটা এত কম বয়সে মায়েরা যেন না করেন। মায়েদের দেখা উচিত, অন্য দিকটা দেখা উচিত, পড়াশোনার সাথে সাথে চরিত্র গঠনটাও তার দেখা উচিত। সেই জন্য প্রাথমিক স্তরে, প্রাইমারি স্কুলে যখন ছেলেমেয়েরা পড়বে, তখন যদি মায়েরা যদি একটু টিউশনি পড়ান তার ছেলে বা মেয়েকে, তাহলে খুব ভালো হয়, পড়াশোনা ভালো হয়। একদিকে যেমন ম্যাডামরা পড়াচ্ছেন স্কুলে, তেমনি মায়েরাও যদি তাদের পড়ান, তাহলে ভিত বা সোপান যেটা, সেটা খুব শক্ত হবে, ভালো হবে, মজবুত হবে। সাথে সাথে অন্য দিক যেটা দরকার, চরিত্রের একটা দিক, যে সাধারণত দেখা যায় যে কোনো ছেলে বা মেয়ে যখন স্কুল থেকে আসছে, তখন মা জিজ্ঞেস করেন যে তুই টিফিনটা তুই খেয়েছিস তো?
তখন যদি বলে যে হ্যাঁ আমি পুরোপুরি খেয়েছি, তখন মা খুশি হন। কিন্তু যদি ছেলে বা মেয়ে যদি বলেন না আমি কিছুটা টিফিন আমার বন্ধুকে দিয়েছি, সে আজ নিয়ে আসতে পারেনি, বাড়ি থেকে টিফিন নিয়ে আসতে পারেনি বা ভুলে গেছে আজকে, তখন কোনো মা হয়তো অখুশি হন। যদি অখুশি হয়ে থাকেন কোনো মা, তাহলে কিন্তু সেই তার ছেলে বা মেয়ের ক্ষতি হবে। তার কারণ মা যদি বলেন যে না পুরো টিফিন খেতে হবে, যদি না খাস তাহলে আর টিফিন দেবো না, কাউকে টিফিন দেওয়ার দরকার নেই, যা দেবো সেইটাই খাবি তুই, তাহলে কি হয় সেই ছেলে বা মেয়েকে স্বার্থপর তৈরি করা হয়। সে তখন ভাববে যে আমি কেবল আমার জন্য, আমি কারোর জন্য নয়, আমি কাউকে সাহায্য করব না, স্বার্থপর একটা মানুষ হয়ে গড়ে উঠবে। অন্যদিকে যদি মা তাকে বলে যে না দরকার হয় তোর বন্ধুদের সাহায্য করবি, টিফিন খাওয়াবি, যদি কেউ না নিয়ে আসতে পারে, কেউ যদি ভুলে যায়, কারো যদি অসুবিধাতে সে যদি নিয়ে আসতে না পারে, তাকে কিছুটা টিফিন দিবি, তার জন্য আমি তোকে আরও কিছু বেশি টিফিন বাড়ি থেকে তৈরি করে দেবো, তখন সেই ছেলে বা মেয়েটি কিন্তু তার মনের মধ্যে একটা উদারতা, একটা সাহায্যের মনোভাব, সমাজকে দেওয়ার একটা প্রবণতা গড়ে উঠবে। তো সেইটা আমাদের মায়েদের চিন্তা করা দরকার। মায়েরা যদি বলেন যে কেবলমাত্র তোমার টিফিন তোমার জন্য, তাহলে সেই ছেলে বা মেয়ে যখন বড় হবে সে কিন্তু ওই মা বাবাকে আবার বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করবে। কারণ সে চাকরি পাওয়ার পরে, সেই ছেলেটি চাকরি পাওয়ার পরে অনেকটা